হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আগের দিন আমি ক্লাস 12-এর মহুয়ার দেশ সমর সেনের লেখা একটা কবিতা আলোচনা করেছিলাম এবং কোশ্চেন আনসার কিছুটা লিখিয়ে দিয়েছি। তো যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখছো তারা প্লিজ আগের পার্ট 1 মহুয়ার দেশ দেখে এসে আজকেরটা দেখো। আর যেমন আমি বলি যে আমার ভিডিওটা অবশ্যই দেখবে এবং দেখে খাতা পেনে নিজেদের কোয়েশ্চেন আনসারগুলো লিখে নেবে, তারপরে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করবে। আমার শোনাটা শুনে শুনে আমার বলাটা শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করো না। এটা আমার একটা ওপিনিয়ন, জাস্ট আমার মনে হয় সেটা নিজের লেখাটা দেখে পড়লে বেশি হেল্পফুল হবে। তো চলো সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, লেখো মহুয়ার দেশ কবিতাটি উৎস লেখো। ছোট্ট প্রশ্ন। মহুয়ার দেশ কবিতাটি সমর সেনের কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হয়ে গেল। এবার বড় প্রশ্ন শুরু করছি। মহুয়ার দেশ কবিতাটির বিষয়বস্তু সার সংক্ষেপ বা মূল বক্তব্য সংক্ষেপে লেখো। সমর সেনের কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া মহুয়ার দেশ কবিতাটিতে কবি নগর জীবনের যান্ত্রিকতার পাশাপাশি বিপরীত ধর্মী নির্মল প্রকৃতির মমতা মাখা রূপের চিত্র এঁকেছেন। সন্ধ্যাবেলা জলের স্রোতে অস্তগামী সূর্য উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়, যা কবির কাছে গলিত সোনার মতো ভাস্বর বলে মনে হয়। সেই আলো দেখে মনে হয় অন্ধকারে জলের ধূসর ফেনায় যেন আগুন লেগেছে। অথচ প্রকৃতির এই উজ্জ্বল আত্মপ্রকাশের কালে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে ধোঁয়ার বিষাক্ত নিঃশ্বাস। বেশিরভাগ স্পেলিং কিন্তু কবিতাতেই পেয়ে যাবে, বাকিগুলো একটু স্পেলিং বুঝে লিখো, আর একান্তই অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি অবশ্যই রিপ্লাই দেব। এই নাগরিক যান্ত্রিকতায় বিপন্ন কবির মনে পড়ে যায় মেঘমদির মহুয়ার দেশের কথা। সেখানে প্রতিটা মুহূর্ত পথের দুধারে ছায়া ফেলে রহস্যপূর্ণ দেবদারু গাছেরা। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কবিকে আকৃষ্ট করে প্রকৃতির এই স্নিগ্ধ নির্মলতা। কবি চান তার ক্লান্তির ওপর ঝরে পড়ুক মহুয়া ফুল, আবেশ ছড়াক মহুয়ার গন্ধ। নির্জন প্রকৃতির কোলে আশ্রয় নিয়েই তার অবসন্নতা ঘোচাতে চেয়েছেন কবি। কিন্তু নগর জীবনের অসহনীয় যান্ত্রিকতা থেকে কবি মুক্তি পান না। তার স্বপ্নের মহুয়ার দেশেও হানা দেয় যন্ত্র সভ্যতা। কবির কানে আসে মহুয়া বনের ধারের কয়লা খনির প্রবল শব্দ। শিশির ভেজা সবুজ সকালেও দৃশ্যমান হয় খনি শ্রমিকদের শরীরে লেগে থাকা ধুলোর কলঙ্ক। নিদ্রাহীন এইসব মানুষের চোখে ভিড় করে আসে যান্ত্রিকতা আর যন্ত্র সভ্যতায় বিপন্ন ক্লান্ত দুঃস্বপ্ন। অর্থাৎ নগর জীবন থেকে কবি কোনোভাবেই মুক্ত হতে পারেন না। মহুয়ার দেশকে নিয়ে ভাবতে গিয়েও যন্ত্র সভ্যতাই তার চেতনাকে অধিকার করে নেয়। নগর জীবনের ক্লান্তি আর বিবর্ণতাকে এভাবেই কবিতার মহুয়ার দেশ কবিতায় ধরে রাখে। নেক্সট কোয়েশ্চেন লেখো। মহুয়ার দেশ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। কবি সমর সেন রচিত কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া মহুয়ার দেশ কবিতাটিতে নগর জীবনের ক্লান্তি আর অবসন্নতায়
মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। মহুয়া হলো এক প্রকার ফুল যার রস থেকে মাদক তৈরি হয়। কবিতায় মহুয়ার দেশ বলতে যেখানে মহুয়া পাওয়া যায় সেই দেশকে বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে এখানে সাঁওতাল পরগনার কথাই বলা হয়েছে। প্রকৃতি ঘেরা গ্রাম যেখানে জীবন যন্ত্রণা ভুলে থাকার অন্যতম প্রধান উপকরণ হলো মহুয়া। নগর জীবনে অস্তগামী সূর্য যখন জলের স্রোতে এঁকে দেয় উজ্জ্বল আলোর স্তম্ভ, মনে হয় জলের ধূসর ফেনায় আগুন লেগেছে। তখনই প্রকৃতি সেই অনাবিল পটভূমিতে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে শিল্প সভ্যতার ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। এই পরিবেশেই দুরাগত স্বপ্নের মতো মেঘমদির মহুয়ার দেশের কথা কবির মনে আসে। আচ্ছা, আমি যে সমস্ত লাইন বইয়ের কবিতার লাইন বুঝতেই পারছো লিখছি, সেগুলো তোমরা যদি মনে হয় মুখস্থ করে পরীক্ষার খাতায় স্পেসিফিক্যালি লিখতে পারবে তাহলেই কোট করো, আদারওয়াইজ আনকোট করে মানে কোট করবে না, লিখে যাও, কারণ কোট করে কখনোই ভুল লিখো, ঠিক আছে? আসে সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু বনের রহস্যময়তা, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জনতাকে আলোড়িত করে। সেই মহুয়ার দেশের ক্লান্তির অবসান খোঁজেন কবি, কিন্তু যন্ত্র সভ্যতা রেহাই দেয় না মহুয়ার দেশকেও। তাই গভীর রাতের অন্ধকারেও কবির কানে আসে মহুয়া বনের ধারে কয়লা খনির শব্দ। শিশির ভেজা সবুজ সকালে তার চোখে ভেসে ওঠে রাত জাগার ক্লান্তিতে অবসন্ন খনি শ্রমিকদের শরীরে লেগে থাকা ধুলোর মলিনতা। মহুয়ার দেশে অবসন্ন নিদ্রাহীন মানুষদের চোখেও হানা দেয় শিল্প সভ্যতার দুঃস্বপ্ন। ক্লান্তিকর যান্ত্রিকতায় পূর্ণ বাস্তবে দাঁড়িয়ে মহুয়ার দেশ হয়ে ওঠে কবি কল্পনা ও স্বপ্নের শেষ আশ্রয়। আবার যন্ত্র সভ্যতার কঠিন আঘাতে কবির সে রোম্যান্টিকতাকে নস্যাৎ করে তাকে ফিরিয়ে আনে কঠিন বাস্তবতায়, যে বাস্তবতা স্বপ্নের সেই দেশেও হানা দেয়। অতএব শেষ পর্যন্ত দেখা যায় মহুয়ার দেশ নামকরণটি সরাসরি বিষয় ভিত্তিক এবং বাস্তব ধর্মী উভয় দিক থেকেই সার্থক হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। গদ্য কবিতা হিসাবে মহুয়ার দেশ কবিতাটির সার্থকতা আলোচনা করো। কবি সমর সেন জীবনের ক্লান্তি, অবসন্নতা, নাগরিক হতাশাকে প্রকাশ করতে গিয়ে গদ্য কবিতাকেই বারবার অবলম্বন করেছেন। আমাদের আলোচ্য মহুয়ার দেশ কবিতাটিও তার বিপরীত নয়। সম্ভবত অন্তমিলের লঘু চলনে জীবনের ব্যাপ্তিকে যথাযথভাবে ধরা যাবে না বলেই কবি মিলহীনতার দিকে ঝুঁকেছিলেন। এই কবিতায় মাত্র 22টি পংক্তি রয়েছে, দীর্ঘতম পংক্তি 20 এবং হ্রস্বতম পংক্তি 6 মাত্রার। গদ্য কবিতার রীতি মেনে জ্যোতি চিহ্নের প্রয়োগেও কোনো সুনির্দিষ্ট রীতি কবি মানেননি। কখনো 3টি পংক্তির পরে যেমন পূর্ণজ্যোতি ব্যবহার করেছেন, তেমনি কখনো পূর্ণজ্যোতি দিতে সময় নিয়েছেন 8টি পংক্তি। মাত্র 5টি পূর্ণজ্যোতিকে সমগ্র কবিতাকে বেঁধেছেন কবি। মাত্র 5টি পূর্ণজ্যোতিতে সমগ্র কবিতাটিকে বেঁধেছেন কবি। অর্থাৎ স্পষ্টতই বোঝা যায় প্রতিটি পূর্ণজ্যোতি কখনো একটি বক্তব্য, কখনো একটি চিত্রকল্পকে নির্মাণ করেছে। সমর সেনের বিশিষ্টতা হলো তার কবিতার নিছক বক্তব্যধর্মী হয়নি। একদিকে তিনি তৈরি করেছেন অসাধারণ চিত্রকল্প, অন্যদিকে সেই চিত্রকল্পের আশ্রয়ে কবিতাকে করে তুলেছেন ব্যঞ্জনাধর্মী। সমর সেন সহজ শব্দের প্রয়োগ যেমন করেন,
পাশাপাশি অসাধারণ কাব্যিক শব্দবন্ধ তৈরি করেন, যেমন অলস সূর্য, উজ্জ্বল স্তব্ধতা, সমুদ্রের দীর্ঘশ্বাস ইত্যাদি। এভাবেই নাগরিক ক্লান্তি আর তা থেকে মুক্তির আকাঙ্ক্ষাকে কবি শিল্পসম্মতভাবে গদ্য কবিতার আশ্রয়ে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন। নেক্সট কোয়েশ্চেন, সমর সেনের মহুয়ার দেশ কবিতাটির রচনা শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। আনসার, সমর সেন রচিত কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে গৃহীত মহুয়ার দেশ কবিতাটির আঙ্গিকের প্রধান বৈশিষ্ট্যই হল সংক্ষিপ্ত আয়তনে গম্ভীর বক্তব্যকে তুলে ধরা। এই বিশেষত্ব কবিতাটির মাত্র 22টি পংক্তিতে কবি নগর জীবনের ক্লান্তি আর শূন্যতাকে তুলে ধরার মধ্যেই প্রকাশ পায়। এর সঙ্গে থাকে এক আশ্চর্য রোম্যান্টিকতা, যা এই ক্লান্ত জীবনের বহু আকাঙ্ক্ষিত রোম্যান্টিকতা হিসাবে উঠে আসে। বিষয়কে তুলে ধরার ক্ষেত্রে ভাষা হয়ে ওঠে কবির অস্ত্র। মাঝে মধ্যে তির্যক কথ্য ভাষার শব্দ ব্যবহার সমর সেনের রচনাশৈলীর বৈশিষ্ট্য হলেও মহুয়ার দেশে সেই ধরন নেই। পরিবর্তে রয়েছে কাব্যিক শব্দের প্রয়োগ। চিত্রকল্পগুলি ভাষার এবং বর্ণনার সহজতার কারণে নিটল হয়ে ওঠে। একটা বইয়ের লাইন লেখো, মানে লাইনগুলো বইটা দেখে লিখবে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। এতটা দেখে লিখো। সান্ধ্য প্রকৃতির একটা গোটা ছবিকে তার রং সহ এভাবেই এঁকে দেন সমর সেন। অলস সূর্য, উজ্জ্বল স্তব্ধতা, মেঘমদির মহুয়ার দেশ শব্দবন্ধগুলি তৈরি করে দেয় অপরূপ কাব্যময়তা। আবার যন্ত্র সভ্যতার ক্লান্তিকে বোঝাতে কবি যখন লেখেন, আবার বইটা দেখে লিখো, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ক্লান্তির ব্যঞ্জনা যেন এখানে সীমাহীন হয়ে ওঠে। এভাবেই সমগ্র কবিতাটিকে কবির সৃষ্টিশীলতার অসামান্য উদাহরণ হয়ে উঠতে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন লেখো, মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। চল, প্রশ্নটা তো বললাম বোধহয় না। মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশের যে চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও। আনসার, কবি সমর সেন রচিত কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া মহুয়ার দেশ কবিতাটি নাগরিক জীবনের যান্ত্রিকতা আর একঘেয়েমিতে ক্লান্ত কবির আশ্রয় সন্ধানের কথাই তুলে ধরে। কোলাহল মুখর জনজীবনের বাইরে প্রান্তিক ভূখণ্ড মহুয়ার দেশই কবির কাছে সেই আশ্রয় নিয়ে আসে। যখন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো কবিকে তাড়া করে, তখনই কবির চেতনাকে অধিকার করে মেঘমদির মহুয়ার দেশ। নাগরিক ক্লান্তি, বিবর্ণতা আর দূষণকে অতিক্রম করে প্রকৃতি সেখানে অবাধে নিজেকে মেলে দিয়েছে। সমস্তক্ষণ পথের দুধারে সেখানে ছায়াময় হয়ে থাকে দেবদারুর দীর্ঘ রহস্য। অরণ্যের নিবিড়তা এই রহস্যময়তার জন্ম দেয়। আগ্রাসী নগর সভ্যতায় যেখানে সবই অনাবৃত, সেখানে এই রহস্যের খোঁজ পাওয়া যায় না। মহুয়ার দেশে যেখানে আপন স্বভাবে নিজেকে মেলে দেয়, মহুয়ার দেশ তার পটভূমি। নাগরিক
নাগরিক ক্লান্তিতে বিপন্ন কবির স্বপ্ন কল্পনার আশ্রয় এই মহুয়ার দেশ। যদিও কবির এই প্রিয় আকাঙ্ক্ষা দীর্ঘস্থায়ী হয় না, যন্ত্র সভ্যতা ক্রমশ গ্রাস করে সুন্দর প্রকৃতিকে। মহুয়ার দেশও তাই শোনা যায় কয়লা খনির শব্দ, দেখা যায় দুঃস্বপ্ন পীড়িত অবসন্ন মানুষের মুখ। তবুও মহুয়ার দেশ হয়ে থাকে কবি চেতনার এক গভীরতম তীব্রতম আকাঙ্ক্ষা। ঠিক এই প্রশ্নটারই একটা বিপরীত আছে। এটা তো মহুয়ার দেশের কি ছবি আঁকা যায়, আর একটা ছবি উঠেছে কি নগর জীবনের, এটাও কিন্তু খুব আসে। তাহলে নেক্সট প্রশ্ন লিখো, মহুয়ার দেশ কবিতায় কবি নগর জীবনের যে ছবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। আনসার, সমর সেন রচিত কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া মহুয়ার দেশ কবিতাটি নগর জীবনের ক্লান্তি, বিষণ্ণতার, কৃত্রিমতা নিয়ে কবির অনুভবের প্রকাশ। এখানে সন্ধ্যার চিরন্তন অনাবিল পটভূমিতে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। এই আশা কবির কাছে একেবারেই কাম্য নয়, তাই তা শীতের দুঃস্বপ্নের মতোই মনে হয়। এই নাগরিক ক্লান্তি থেকে মুক্তির জন্য কবির চেতনা জুড়ে থাকে মহুয়ার দেশ, যা রাত্রির নির্জন নিঃসঙ্গতাকেও আলোড়িত করে। কবি চান তার ক্লান্তির ওপর ঝরে পড়ুক মহুয়া ফুল, আবেশ ছড়াক তার মাদকতাময় গন্ধ। কিন্তু নগর জীবন এই রোম্যান্টিক ভাবনাকে প্রশ্রয় দেয় না। তাই নাগরিক জীবনের প্রবল কোলাহলের মধ্যে কবি শেষ পর্যন্ত শুধু মহুয়ার দেশের কয়লা খনির প্রবল আওয়াজটুকুই পান না কোনো স্নিগ্ধতা বা নির্বলতা। পান না দেবদারু গাছের দীর্ঘ রহস্যময় ক্লান্তি দূরকারী ছায়া। শিশির মাখা সবুজ সকালেও তাই তার চোখে ভেসে ওঠে মহুয়ার দেশের মানুষদের ধুলোর কলঙ্ক মাখা অবসন্ন মুখ। কবি প্রত্যক্ষ করেন নাগরিক পৃথিবীর ক্লান্তি, ক্ষয়, সংকট ও বিপন্নতার হাত থেকে মেঘমদির মহুয়ার দেশও মুক্তি পায় না। প্রকৃতপক্ষে মহুয়ার দেশের কবি যেন শহরে নির্বাসিত এক যক্ষ। সবুজ প্রকৃতির রূপে এবং তার মদির সুগন্ধে তিনি মোহিত হতে চান, ভুলতে চান রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে, কিন্তু তার স্বাদ অপূর্ণ থেকে যায়। গ্রাম আজ আর গ্রাম নেই, নগর জীবন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। কবিতার শেষ পর্যন্ত যেন কবির এই বাস্তব চিন্তায় প্রকাশ পায়। তাই কবি নগর জীবনের এই আগ্রাসী চেহারাকে তুলে ধরেন এই কবিতায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আশা করি না নেক্সট দিন হয়ে যাবে। নেক্সট দিন আর কিছু প্রশ্ন লিখে দিলে মহুয়ার দেশ কবিতাটা কমপ্লিট হয়ে যাবে। তো আবারও বলবো, ভালো করে শুনে স্পেলিং দেখে বই থেকে সমস্তটা লিখে নিও এবং তারপরে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করো। ঠিক আছে, এতে ভালো হবে। দেখো, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে নতুন নতুন আপডেট পেতে থাকো। আর কোনো অসুবিধা হলে বা ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। ভালো থেকো, টাটা।